স্বাগতম পেড ক্লাসের প্রথম ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা তোমাদের গণিত বইয়ের প্রাথমিক জীবনের সেট এই অধ্যায়টির বেসিক আলোচনা করব এবং শেষের দিকে কিছু অঙ্ক সমাধান করব। ঠিক আছে? তো তার আগে আমরা শুরুতে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে তোমাদের এই বইতে অনেক ভুল আছে, সেই ভুলটা সংশোধন করব এবং আমরা এই অধ্যায়টা তোমাদের 3 তারিখ থেকে যে মূল্যায়নটা শুরু হবে সেই মূল্যায়নের জন্য কি কি পড়তে হবে সেই সাজেশনটা আগে আমি দিয়ে দিব। ওকে? তো আমাদের হচ্ছে এই অধ্যায় থেকে আমরা এইভাবে মূল্যায়ন প্রশ্নটা শেষ করব, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের 25 পৃষ্ঠার দলগত কাজ করতে হবে, 9 পৃষ্ঠার হচ্ছে দলগত কাজ করব, 25 পৃষ্ঠা 5 পৃষ্ঠার একটা একক কাজ আছে সেই কাজটা করব। এবং এই কয়েকটা টপিক পড়ার পরে আমরা অনেকগুলো মূল্যায়ন টেস্ট নিব, অর্থাৎ মডেল টেস্ট নিব, যাতে তোমাদের একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এবং তার সাথে আমরা এই অধ্যায় থেকে আরো প্রচুর অঙ্ক করব, গুরুত্বপূর্ণ। কিন্তু এই অধ্যায়টা সম্পূর্ণ যেমন এর আগে ভিডিওতে আমরা ফ্রি ক্লাস দিয়েছিলাম ইউটিউবে, যে প্রত্যেকটা অঙ্ক টাইপ ভিত্তিক দিয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা এই শর্ট কোর্সে দিব না। বুঝতে পারছো? তো এখানে হচ্ছে আমরা এই সমস্ত কাজগুলো করে দিব, যা অর্থাৎ শেষ মুহূর্তের একটা প্রস্তুতি যা তোমাদের মূল্যায়নে আসবেই। ওকে? তো এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে তোমাদের এই বইয়ে অনেকগুলো ভুল আছে। সেই ভুলটা আমি এই অধ্যায়টাকে একবারেই শুরুতেই সমাধান করে দেবো। অবশ্যই তোমরা খাতায় সুন্দর মতো নোট করবা এবং এখন যে ভুলটার সমাধান দিব সেটা অবশ্যই খাতায় নোট করে রাখবা। ওকে? বইতে দিয়ে রাখবা। তো আমি এটা মুছে দিই। এখন হচ্ছে এই অধ্যায়ে আমাদের কিছু ভুল আছে, সেই ভুলটা আমি এখানে জাস্ট লিখে দেবো। হ্যাঁ, যে ভুলটা হচ্ছে তোমাদের দেখবা 7 পৃষ্ঠার। হ্যাঁ, প্রথম অধ্যায়ে 7 পৃষ্ঠা। প্রথম অধ্যায়ের কত পৃষ্ঠা? 7 পৃষ্ঠার 7 পৃষ্ঠা দেখবা 10 10 লাইনে। হ্যাঁ, 7 পৃষ্ঠা 10 লাইনে, 7 পৃষ্ঠা 10 লাইনে ওইখানে একটা ফিবোনাচি অনুক্রম আছে, সেখানে কিন্তু ডাবল ওয়ান হবে, অর্থাৎ এটা 0 1 1 হবে, তারপর 2 3, তারপর 5, তারপর 8, এটা হবে, এটা হবে সঠিক অ্যান্সার। ওইখানে এই যে ওয়ানটা দেওয়া ছিল না, এইভাবে দেওয়া ছিল, বাট এখানে কিন্তু ওয়ান দিতেই হবে। এরপর তোমাদের যেটা ভুল আছে 28 পৃষ্ঠা। 28 পৃষ্ঠা দেখো, 28 পৃষ্ঠা হচ্ছে শেষ লাইন, 28 পৃষ্ঠার শেষ লাইন, 28 পৃষ্ঠা শেষ লাইন, সেখানে ভুল আছে। অর্থাৎ এখানে দেখো পি ক্রস কিউ আছে, তো এখানে পি ক্রস কিউ সমাধানটা হবে এইভাবে: 0 a, 0 b, 0 c, 1 a, তারপর হচ্ছে কি এখানে কমা, এরপর হচ্ছে 1 b, 1 c। ওকে? এ হচ্ছে তোমাদের এই অধ্যায়ের ভুল। আশা করি এই ভুলগুলো তোমরা শুধরে নিবা, অবশ্যই বইতে তোমরা এগুলা কারেক্ট অ্যান্সার করে নিবা। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম আলোচনা, এই অধ্যায়ে ভুল নিয়ে আলোচনা। তো এখন হচ্ছে এই অধ্যায়টা শুরু করব। কিভাবে শুরু করব, মানে কিভাবে আমরা শেষ করবো সেটা কিন্তু অলরেডি বলে দিচ্ছি যে কি কি করবো আমরা এই অধ্যায় থেকে। তো এখন আমরা আজকে যেহেতু বলছিলাম শুরুতে যে এটা বেসিক ক্লাস, তো এই অধ্যায় যতগুলো বেসিক আছে আমরা পাই টু পাই এখন শেষ করব। তো প্রথম আমরা সেট নিয়ে আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল আমরা সেট নিয়ে আলোচনা করতেছি। সেট সেট হচ্ছে কি বাস্তব বা বিমিত বস্তুর বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। আমি আবারও বলি, সেট কি দেখো, বাস্তব বাস্তব বা বিমিত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। অর্থাৎ সেট হতে হবে কি, সেট হতে হবে তোমার বাস্তব অথবা বিমিত বস্তু, যা অর্থাৎ কল্পনার জগতে থাকতে পারে সেটা। তো যেমন আমরা কিছু এক্সাম্পল দিতে পারি সেটের, যে সেট আসলে জিনিসটা কি। ধরো ইংরেজিতে ইংরেজিতে ভাওয়েলের সেট, ইংরেজিতে কি ভাওয়েল, ভাওয়েল এর সেট, ভাওয়েল এর সেট। অর্থাৎ আমরা জানি ইংরেজি ভালো কয়টা, ইংরেজি ভালো 5টা। এটা কি, এই যে এ, ই, আই, ও, ইউ। তো এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে আমরা যখন সেটগুলো লিখছি তখন লেখার সময় আমরা কিন্তু এখানে কমা ইউজ করছি, এখানে কিন্তু প্রতি সময় কমা ইউজ করছি। অর্থাৎ সেটের একটা প্রসেস আছে যে আমাদের অবশ্যই এই যে এখানে এই ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং অবশ্যই কমা দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের কি একটা সেট। আমি আরেকটা দিতে পারি, বলতে বলতাম কি, যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, জোড় সংখ্যার সেট, এটা আমরা বলতে পারি। তো কি বলা যায় দেখো, যেমন 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা, তাহলে কি 2 4 6 8 এবং কি 10। তো এখানেও কিন্তু আমরা কমা এবং কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি। এটা হচ্ছে আমাদের সেটের প্রসেসটা, সেটের সিস্টেম। তো এইভাবে আমাদের আরো অনেক কিছু লেখা যায়। যে কি লেখা যায়, যে 1 থেকে
দশ পর্যন্ত 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার সেট। তো এখানে আমরা জানি যে মৌলিক সংখ্যা একটু পরে শিখাবো। মৌলিক সংখ্যা কি দেখো, যে 2, 3, 5, 7। তো এই হচ্ছে আমাদের 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যার সেট। তো এইভাবে আমাদের সেটটা সুন্দর মতো লিখতে হয়। আশা করি তোমাদের সেট, তো সেটে আরো কিছু এক্সাম্পল দেওয়া যায়। যেমন তো নবম নবম শ্রেণীতে উঠছো, নবম শ্রেণীতে তোমরা কি কি বই পেয়েছো? বাংলা, ইংরেজি, গণিত, তারপর কি ইতিহাস, সামাজিক বিজ্ঞান, তারপর মানে এই বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, এইভাবে অনেকগুলো বই পেয়েছো। তো টোটাল মিলে যে একটা সেটের বই হয়, তো এইগুলাই হচ্ছে সেটের প্রসেসটা। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সেট। তো এরপর আমরা শিখবো সেট গঠন প্রক্রিয়া। তো দেখো আমরা এখন যেটা লিখলাম সেট লেখার পদ্ধতি। তো ইংরেজি বড় হাতের অক্ষর এ বি সি ডট ডট এক্স ওয়াই জেড ইত্যাদি লেখা হয়, অর্থাৎ এগুলা দিয়ে আমাদের কি একটা সেটকে লেখা হয়। এরপর হচ্ছে আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং কমা দিতে হবে। তো আমি একটা যদি এক্সাম্পল দিয়ে দেখাই যে সেটকে কিভাবে লেখা যায়, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ধরো একটা এক্সাম্পল। ধরো এখান থেকে আমি বললাম প্রথমটাই যে ইংরেজিতে বড় হাতের অক্ষর এ বি সি, তাহলে ধরলাম এ সমান, দেখো এখানে এ দিলাম। এবার কি দ্বিতীয় শর্তের সেকেন্ড ব্রেকে দিতে হবে, কি দিতে হবে? এই সেকেন্ড ব্রেকে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের এখানে কিছু উপাদান দিতে হবে, মনে রাখবো উপাদানকে ছোট হাতের অক্ষর অথবা 1 2 3 4 এগুলো সব উপাদান। হ্যাঁ, এখানে লিখে রাখো যে ইংরেজি ছোট হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, অক্ষরকে উপাদান বলে, উপাদান, উপাদান বলে। ঠিক আছে, ইংরেজি ধরো আমি এখানে লিখলাম এ বি সি, তাহলে এইখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিছি একটা, এই যে এ একটা উপাদান, বি একটা উপাদান, সি একটা উপাদান, এবং প্রত্যেকটা মাঝে কিন্তু আমরা কি দিয়েছি? কমা দিয়েছি। তাহলে প্রত্যেকটা কিন্তু আমাদের কি সেট বলতো? প্রত্যেকটা আমাদের কিন্তু এক একটা উপাদান, এ বি সি এখানে উপাদান। তাহলে আমি যদি তোমাদেরকে প্রশ্ন বলি যে এখানে এ একটা সেট, এ একটা কি সেট, তো এই এ সেটে উপাদান কয়টা? এই এস এর উপাদান হবে 3টা, সেগুলো কি এ বি সি। আর একটা কথা মনে রাখবা, উপাদানকে এন দ্বারা প্রকাশ করা হয়। উপাদানকে এখানে দেখা যাবে, হ্যাঁ এখানে লিখে দেয় যে উপাদানকে এন দ্বারা প্রকাশ করা হয়। উপাদানকে, উপাদানকে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো। তো এখানে একটা শর্টকাট টিপস আছে। যদি তোমাকে বলে যে এস এর উপসেট, যেহেতু উপসেট আলোচনা করতেছে না, আচ্ছা এটা পরবর্তীতে ক্লাসে বোঝা, মানে তারপর কি বলে দেয়, যদি তোমাকে বলে এ সেটের উপসেট করা, তাহলে তোমাদের একটা শর্টকাট সূত্র হবে, সেটা 2 পাওয়ার n। এখানে n এর মান কত? এখানে n এর মান হলো 3, তাহলে এখানে 2 এর উপর যদি আমরা 3 দেই, তাহলে কিন্তু কয়টা হবে? 8টা। তার মানে এখানে এ সেটের উপসেট হবে 8টা। এগুলা কিন্তু তোমাদের যদি এমসিকিউ থাকতো, এমসিকিউ বুঝে গেলে আসতো যে এ সেটের উপসেট কয়টা হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু মোটামুটি সেট লেখার পদ্ধতি কিন্তু আমরা শিখে গেছি। এগুলো কিন্তু আমরা অনেক আগেই শিখাইছি, অনেক সুন্দর মতো শিখেছি। বাট আবার তোমাদের পেড ক্লাসে আমি যেহেতু বেসিক ক্লাস আজকে নিচ্ছি, আশা করি যারা এই ক্লাসটি করবা তারা এই অধ্যায় সহকারে যদি কখনো টিউশনি তোমরা করাও, ছোট ভাই বোনদের টিউশনি করাও, ভবিষ্যতে কাজে লাগবে। এই ক্লাসটা তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছো? তা আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আমরা পরবর্তী টপিক দেখবো যে সেটের প্রকারভেদ, আসলে সেটকে কয় ভাগে প্রকাশ করা যায়। ওকে, তো আমাদের সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটা। সেটকে দুই ভাগে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়, একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। তো আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। তো সেটকে কয় ভাগে প্রকাশ করা যায়? দুই ভাগে প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতিটা কি দেখো, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে কমা, কমা অর্থাৎ কমা ব্যবহার করা হয়। যদি একাধিক উপাদান থাকে, তাহলে আমাদের তাকে কি বলে? তালিকা পদ্ধতি বলে। অর্থাৎ আমাদের একটা কি থাকবে, একটা মনে করো উপাদান থাকবে, ধরো একটা সেট থাকবে, কিছু এক্সাম্পল দিব অবশ্য। তো কিছু সেট থাকবে, সেই সেটের মধ্যে যদি একাধিক উপাদান থাকে, তাহলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তো প্রকাশ এই পদ্ধতি হচ্ছে আমার তালিকা পদ্ধতি। তো আমি যেমন কিছু এক্সাম্পল দিতে পারি, আমি উপর থেকে ধরো এখানে কিছু এক্সাম্পল দিই। ঠিক আছে, আমার এটার এক্সাম্পল দেই, তোমরা খাতার নিচে সুন্দর করে নোট করবা। আর পরীক্ষা না, শুধু শুধু 9 থেকে 10 ক্লাস, ক্লাস 10 কিন্তু আমাদের এগুলো থাকবে। হ্যাঁ, মাথায় রেখো, সুন্দর মতো নোট করে রাখবে এগুলা। তো কিছু এক্সাম্পল দিচ্ছি। কিছু এক্সাম্পল হলো ধরো 1 থেকে, আচ্ছা এটা হচ্ছে এরকম দেই, ধরো 1 থেকে 10 পর্যন্ত।
1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট। একটু আগে এগুলো দিয়েছিলাম, বিজোড় সংখ্যার সেট। তাহলে এটা কি হতে পারে, এটা জায়গা না, আমি এখানে লিখি সমান দেই, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখন 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যা কি কি, 1, 3, 5, 7, এরপর কি 9, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাই দেখো আমাদের এখানে যে শর্তটা ছিল যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে, আমাদের সুনির্দিষ্ট মানে কি সাজানো, 1 এরপর 3, 3 এরপর 5, মানে আমাদের ছোট থেকে বড় আকারে একটা নির্দিষ্ট ক্রম অবলম্বন করে সাজানো আছে, উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী। এই দেখো দ্বিতীয় বন্ধনী আমরা এই সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, এর মধ্যে কমা ব্যবহার করছি, তাহলে আমাদের প্রকাশ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। অবশ্য এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি, তালিকা পদ্ধতি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখানে আমাদের আরো দিতে পারি, যদি তোমাদের বলে যে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে প্রথম 5টা স্বাভাবিক সংখ্যা কি হবে, প্রথম 5টা 1, 2, 3, 4, 5। ওকে, আশা করি তোমরা এটুকু ভালো মতো বুঝতে পারছো যে আমাদের আসলে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি সেটটা কি হতে পারে। এখন আমরা দেখব যে আমাদের সেট গঠন পদ্ধতিটা, তো তালিকা পদ্ধতির মতো আমাদের সেট গঠন পদ্ধতিটাও সেম। তোমরা এটা উঠাও, আমি এটা মুছে ফেলি। তো এখন আমাদের দেখো 2 নাম্বার সেট গঠন পদ্ধতি। তো সেট গঠন পদ্ধতির জিনিসটা কি একটু ভালো মতো দেখো, যে পদ্ধতিতে সেটের সকল উপাদানকে সুনির্দিষ্টভাবে কি উল্লেখ না করে কেবল সাধারণ ধর্মের উল্লেখ করে সেটাকে প্রকাশ করা হয়, তাকে বলে সেট গঠন পদ্ধতি। তো আমি এখান থেকে সংজ্ঞাতে তোমরা কিছু বুঝতে পারবা না, এটা কমন ব্যাপার। তো আমি এখান থেকে ডিরেক্টলি এক্সাম্পল দেই, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবা। তো সাপোজ তোমাকে বলা হলো, আগেরটাকে এ দ্বারা প্রকাশ ধরো, এটাকে বি ধারা বললাম, ধরুন তোমাকে বলা হলো বি সমান এক্স যেন এক্স। এখানে মনে রাখবা এখানে দুইটা ইস্টু দিছি, এই ইস্টুর নাম আমি এখানে বড় করে দেখাই। এখানে যে দুইটা ইস্টু দিলাম, দুইটা ফোঁটা দিলাম, এই ফোঁটাকে বলে হচ্ছে কি যেন, বা ইংরেজিতে বলে সাজডেট। ইংরেজি কি বলে, সাজডেট, বা বাংলায় বলে যেন। এই যেটাকে বলে কি যেন। তো এক যেন এক্স, এক যেন এক্স, এখানে দিলাম ধরো স্বাভাবিক সংখ্যা, এক যেন এক স্বাভাবিক সংখ্যা। তাই এক্স একটা কি সংখ্যা, এক্স একটা স্বাভাবিক সংখ্যা, এক যেন এক স্বাভাবিক সংখ্যা, এবং 2 থেকে বড়, 10 থেকে ছোট। এটা আমি দিয়ে দিলাম একটা এক্সাম্পল। দেখো তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো বুঝতে পারছো কিনা, এক্সাম্পলটা তোমরা ভালো মতো বুঝতে পারছো কিনা। এক যেন এক স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস দেন এক্স লেস দেন 10। অর্থাৎ তোমরা মনে রাখবা এই চিহ্নের নাম হচ্ছে লেস দেন এবং এই চিহ্নের নাম হচ্ছে গ্রেটার দেন। এটাকে বলে বাংলায় হচ্ছে ছোট চিহ্ন, এটা হচ্ছে বড় চিহ্ন। অর্থাৎ মনে থাকবে এটাকে বলে কি চিহ্ন, এটাকে বলে বড় চিহ্ন বাংলায়, আর এটাকে বলে ছোট চিহ্ন। আর ইংলিশে বলে এটাকে গ্রেটার দেন, এটাকে লেস দেন। তো এখানে কিন্তু আমরা কি লেস দেন দিছি। অর্থাৎ তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এই যে এটা কি লিখলাম, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতির একটা উদাহরণ। আমাদের সেট গঠন পদ্ধতি এই অঙ্কগুলা এইভাবে আমাদের দেওয়া থাকবে, এক্স যেন এক স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস দেন এক্স লেস দেন 10। অর্থাৎ আমাদের এটা মানে কি, আমাদের এটা মানে হচ্ছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্স কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এবং এখানে এই এক্সট্রা যে মানগুলো আছে, এক্স এর এই পাশে 2 এবং এক্স এর এই পাশে কত আছে, 10 আছে। তার মানে এখানে বোঝাচ্ছে যে এক্স এর মান 2 থেকে কি হবে, 2 থেকে ছোট হবে, 2 থেকে বড় হবে, আর 10 থেকে ছোট হবে। এক্স এর মান কি, দেখো এক্স এর মান 2 থেকে বড় হবে, এক্স এর মান দেখো 2 থেকে বড়, 2 থেকে কি বড়, আর 10 থেকে কি ছোট, 10 থেকে ছোট। এটা হচ্ছে মানেটা। আশা করি তোমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারছো। এই হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ আমাদের তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতির একটা মতবাদ। ঠিক আছে, এখন আমরা পরবর্তী আমাদের আরো কিছু কার্যক্রম আছে, সেগুলো আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব আমাদের এই সেট ফাংশন বা প্রাত্যিক জীবনের সেটটা প্রকাশ করার জন্য, অর্থাৎ আমাদের এই অধ্যায়টা ভালো মতো পড়ার জন্য আমাদের আরো যে জিনিসগুলো জানতে হবে। এর মধ্যে নাম্বার 1 স্বাভাবিক সংখ্যা কি। তো এটা একটু ভালো মতো জেনে রাখবা, স্বাভাবিক সংখ্যার টপিকটা। স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো এটা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। আগে আমি এখানে নোটটা লিখি, এটা সঙ্গে সঙ্গে আমাদের পড়ার কোনো দরকার নাই। আচ্ছা লিখে দে, হ্যাঁ, শূন্য ব্যতীত, শূন্য ও ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক শূন্য ও ঋণাত্মক সংখ্যা ব্যতীত
সকল ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ আমরা এখানে যেটা বলতে চাচ্ছি যে শূন্য কখনো স্বাভাবিক সংখ্যা হতে পারে না এবং ঋণাত্মক সংখ্যা কখনো কি হতে পারে না, স্বাভাবিক সংখ্যা হতে পারে না। যেমন আমি যদি বলি -1, এটা কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হচ্ছে না, কারণ আমরা এখানে বলেছি ঋণাত্মক হতে পারে না। আমি যদি বলি 0, এটা কি স্বাভাবিক সংখ্যা? উত্তর হবে না, এখানে লিখে দিচ্ছি। অর্থাৎ এক কথায় শূন্য এবং ঋণাত্মক সংখ্যা কখনো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত নয়, কারণ আমরা হিসাব করার ক্ষেত্রে কিন্তু আমরা ঋণাত্মক সংখ্যা এবং শূন্যকে ইউজ করি না। ঠিক আছে, যেমন আমি বলি যে আমার হাতে ধরো আমার হাতে দুইটা মার্কার আছে, তো এই দুইটা মার্কার কিন্তু আমার ধনাত্মক। আমি যদি বলি আমার কাছে 4টা মার্কার আছে, ওকে, আমার এই হাতে দুইটা, এই হাতে দুইটা, যে আমি যদি বলি আমার বাম হাতে দুইটা, ডান হাতে দুইটা, টোটাল 4টা মার্কার আছে। তারপরে এখানে 4 এবং বাম হাত ডান হাত এই সবই কিছু আমাদের ধনাত্মক সংখ্যা, তাই না? তো আমি যদি বলি যে আমার ডান হাতে -2টা মার্কার আছে, তাহলে এটা কি হবে? কখনো হবে না। এই কারণে আমরা মাইনাস মান এবং শূন্যকে কখনো স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত করব না। বুঝতে পারছি? এই হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যা। আর একটা কথা মনে রাখবা, স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের n দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যাকে, n দ্বারা প্রকাশ করা হয়। যেমন একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল n সমান 1 2 3 4, এভাবে আমাদের অসংখ্য হতে পারে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার কনসেপ্টটা। এরপর আমাদের আরো যেটা জানতে হবে পূর্ণ সংখ্যা। হ্যাঁ, লাস্ট আমাদের বেসিক লাস্ট পার্ট, সেটা হলো পূর্ণ সংখ্যা। আমাদের কি জানতে হবে? পূর্ণ সংখ্যা দেখো, এটা একবারে সহজ। পূর্ণ সংখ্যা এগুলো কিন্তু আমরা অনেক আগে থেকে পড়তেছি, তাই না? অনেক আগে থেকে পড়ছি এগুলো। পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা কি? দেখো, সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো স্যার কেমন স্যার এটা? আমি যদি আর তার আগে এটা মনে রাখবা, পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তো পূর্ণ সংখ্যাকে দেখো আমাদের জেড দ্বারা প্রকাশ করা হইলো, এটা বেশ ভালো কথা। তো আমাদের একটা এক্সাম্পল দেই যে আসলে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। হ্যাঁ, তো ধরো জেড সমান আমি বলতে পারি, আর সেকেন্ড ব্র্যাকেট দিতে না, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিন্তু। তো ধরো জেড সমান 0, +-1, অর্থাৎ এই 1টা, এই +-1 মানে কি? +-1টা মানে হচ্ছে এই 1টা একবার মাইনাস এবং একবার কি প্লাস। তো এই +1 এবং -1 এই দুইটাকে আমি একবারে +-1 লিখতে পারি। এটা তোমরা যারা জানো না তারা জেনে রাখো। আমি এই -1 +1 কে একসাথে +-1 লিখতে পারি, আবার কমা দিয়ে +-2 একই কথা। আমি ধরো এখানে কি -2, +2, এই +2 এবং -2 কে একসাথে +-2 লিখতে পারি, +-3। এইভাবে আমাদের অসংখ্য হতে পারে। এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার কনসেপ্টটা। আশা করি তোমরা এটাও ভালো মতো বুঝতে পারছো। ঠিক আছে, তো এরপরে তোমাদের বইতে দেখবা কিছু কিছু জায়গায় লেখা আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এই কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দেই। আসলে ঋণাত্মক সংখ্যা তো বুঝলাম আমরা, মানে -1 -2 -3 এগুলো ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা কি? +1 +2 +3 +4, এগুলো ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা পূর্ণ সংখ্যা শিখছি, স্বাভাবিক সংখ্যা শিখছি, তাহলে অঋণাত্মক সংখ্যাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সেটা একটু রেখে রাখো। অঋণাত্মক সংখ্যা নাকি পূর্ণ সংখ্যা হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটাকে একটু জেনে রাখি আমরা। ঠিক আছে, ধরো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এটা একটু ভালো মতো জানবা। এটা তোমাদের অনেক বইতে অনেক জায়গায় লেখা আছে, বাট ক্লিয়ার করে লেখা নাই। এটা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে কি? সকল ধনাত্মক সংখ্যাই অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা কনসেপ্টটা ভালো মতো বুঝতে পারছো যে শূন্য সহ সকল অধনাত্মক সংখ্যা হচ্ছে কি? শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমাদের কি বলে? আমাদের অঋণাত্মক সংখ্যা বলে। আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি।
আর এটাকে মনে রাখবা, এটাকে জেড নট দ্বারা প্রকাশ করা হয়। জেড নট, কারণ আমরা জানি জেড হচ্ছে পূর্ণ সংখ্যা, আর জেড নট হচ্ছে আমাদের কি, এই যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। মনে থাকবে, জেড নট যদি যে কোথাও দেখো যে জেড নট, তাহলে জেড নট মানে কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। জেড নট মানে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, তো এটাকে মনে করো এইভাবে প্রকাশ করে। একটা এক্সাম্পল দেই, এক্সাম্পল দাও, জেড নট সমান দেওয়া থাকবে 0 1 2 3 4। সাপোজ এইভাবে যদি কথা দেওয়া থাকে, তাহলে ভাববা এটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এখানে কি শূন্য আছে। অর্থাৎ শূন্য যেখানে দেখবা, শূন্য যেখানে দেখবে সেটাই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এরপর হচ্ছে পরবর্তী আমাদের একটা টপিক আছে ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যা তোমাদের হচ্ছে পরবর্তী অধ্যায় অনুক্রম ধারা, সেটা কাজে লাগবে। বাট এখান থেকে আমাদের একটা জিনিস জানতে হবে, ফিবোনাচ্চি সংখ্যা তোমরা হচ্ছে অষ্টম শ্রেণীতে যখন পড়ছিলা, অষ্টম শ্রেণীতে তোমরা যখন পড়ছিলা তখন ফিবোনাক্কি উচ্চারণ করছিলা, যে ফিবোনাক্কি সংখ্যা। আর এখন এটার নাম হচ্ছে ফিবোনাচ্চি, অর্থাৎ ফিবোনাক্কি আর নাচ্চি একই কথা, শুধুমাত্র আমাদের একটু চেঞ্জ হচ্ছে। বাট আমাদের কিন্তু টপিকটা কিন্তু একরকম। সেটা হচ্ছে কি, ফিবোনাচ্চি সংখ্যা। ফিবোনাচ্চি সংখ্যা, ফিবোনাচ্চি সংখ্যা। তো এটা একটু দেখো, ফিবোনাচ্চি সংখ্যা হচ্ছে কি, পাশাপাশি দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি সংখ্যা। পাশাপাশি পাশাপাশি দুটি সংখ্যা, পাশাপাশি কি, দুটি সংখ্যা, পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে, যোগ করলে পরবর্তীতে পরবর্তীতে যেই সংখ্যা পাওয়া যায়, যেই সংখ্যা পাওয়া যায়, পাওয়া যায়। তো স্যার কেমন হতে পারে, এক্সাম্পল দেই। এটা তুমি এক্সাম্পল না, এটা নোট হিসেবে মনে রাখবা, এটা নোট হিসেবে মনে রাখবা যে আমাদের ফিবোনাচ্চি সংখ্যার নোটটা কি। সেটা হলো কি, পাশাপাশি দুটো সংখ্যা যোগ করা। সাপোজ আমি এখানে দিলাম 0 1, দেখো এই প্রথম 0 এর 1, এই দুটো কিন্তু আজীবন মনে রাখবা। 0 1 আজীবন মনে রাখবা। এই পাশাপাশি দেখো, আমাদের পাশাপাশি দুটো সংখ্যা যোগ, পাশাপাশি কি বলছো, যোগ। তাহলে এখন এই 0 আর 1 যদি যোগ করি, তাহলে কি পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। আবার এই 1 1 যোগ করে কি 2 পাওয়া যাবে, তাই না, 2 পাওয়া যাবে। কমা, অবশ্যই কমা দিতে হবে। 2 আর 1 যোগ করলে 3 পাওয়া যাবে। 3 আর 2 2 গুণ করলে 5 পাওয়া যাবে। 5 আর 3 গুণ করলে 8 পাওয়া যাবে, তাই না। তারপরে 8 আর হচ্ছে 5 যোগ করলে, আমি গুণ বলছি, সরি, যোগ হবে, যোগ, হ্যাঁ। 1 1 যোগ করলে 2, 2 1 যোগ করলে 3, 3 2 যোগ করলে 5, 5 3 যোগ করলে 8, এবং 8 আর 5 যোগ করলে কত হয়, 13 হয়। এইভাবে কিন্তু আমাদের অনেকগুলো পাওয়া যাবে। আর এটা হচ্ছে আমাদের ফিবোনাচ্চি অনুক্রম, সরি, ফিবোনাচ্চি সংখ্যা। বুঝতে পারছো, এটা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। ওকে, তো এরপরে আমরা শিখবো এখন সবথেকে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয়। সেটা হচ্ছে কি নির্ণয় শিখবো, মৌলিক সংখ্যা নির্ণয়। তো এই মৌলিক সংখ্যা নির্ণয়ের পরে হচ্ছে আমাদের এই অধ্যায় বেসিকটা শেষ হয়ে যাবে। এরপর কিছু অঙ্ক করে আজকে ক্লাসটা এখানে শেষ করব। তো আর আগামী ক্লাস থেকে আমরা হচ্ছে বেসিক অঙ্কগুলো করব। এখন এই টপিকটা ভালো মতো শিখবা, এটা অনেক স্টুডেন্ট ভুল করে, মৌলিক সংখ্যা। আমি একটু এটা আমার মতো শেখাবো, অনেক জায়গায় অনেকভাবে শেখায়। মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা, আগে মৌলিক সংখ্যাটা শেখাবো, তারপরে যৌগিক সংখ্যাটা তুমি নিজে পারবা। তো মৌলিক সংখ্যা কি, সত্য মনে রাখবো, মৌলিক সংখ্যা সত্যটা মনে রাখবা। সত্য, দুইটি দুইটি সংখ্যার অধিক হওয়া যাবে না, দুইটি সংখ্যা অধিক বা বেশি হওয়া যাবে না। আচ্ছা, বেশি লেখি, অনেকে বুঝতে পারেন অধিক মানে কি। দুইটি সংখ্যার বেশি হওয়া যাবে না, হওয়া যাবে না, ঠিক আছে। মৌলিক সংখ্যা সত্য কি স্যার, মৌলিক সংখ্যা সত্য হচ্ছে কি, দুইটা সংখ্যার বেশি হওয়া যাবে না। তো কিরকম, কিরকম, হ্যাঁ, অর্থাৎ অর্থাৎ কি, মানে তুমি যে সংখ্যাটা বের করবে সেই সংখ্যা এবং এক, এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। এইভাবে লেখা থাকবে, এক এবং, এক এবং তুমি যে সংখ্যাটি বের করবে, এক এবং তুমি যেই সংখ্যাকে বের করবা, সেই সংখ্যাকে বের করবা, বের করবা, সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না, অন্য অন্য কোনো সংখ্যা আসবে না, আসবে না, ঠিক আছে। এটা হচ্ছে মৌলিক সংখ্যা, আসবে না। তো আমি একটা প্রপারলি একটা এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারবা।
সাপোজ আমি একটা এক্সাম্পল লিখি। আচ্ছা, এক্সাম্পল এখানে লিখি। এক্সাম্পলটা হচ্ছে, আমি যদি বলি 10 কি একটা মৌলিক সংখ্যা, 10 কি একটা মৌলিক সংখ্যা, 10 কি একটা মৌলিক সংখ্যা, তাহলে আমাদের দেখতে হবে 10 কে আমাদের কি করতে হবে, ভাঙতে হবে। অর্থাৎ 10 দেখবা 10 কে আমাদের কি করতে হয়, ভাঙতে যায় কত কত দ্বারা। মৌলিক সংখ্যার আগে আমাদের আরেকটা কনসেপ্ট শিখতে হবে, সেটা এই সাইডে আমি একটু নোট করে দেখাই। সেটা হচ্ছে গুণিতক এবং গুণনীয়ক। গুণিতক এবং গুণনীয়ক। তো গুণনীয়কটা হচ্ছে আমার কি, এই যে এখানে এটা কাজে লাগবে। এই মৌলিক সংখ্যা বের করার সময় আমাদের গুণনীয়ক কাজে লাগে। এটা নোট হিসেবে লিখে রাখবা। এক্সাম্পলটা একটু করে দিই, আমাদের আর কিছু বাকি আছে। এইখানেও কাজে রাখবা যে মৌলিক সংখ্যা বের করার সময়, মৌলিক সংখ্যা নির্ণয় করার সময়, মৌলিক সংখ্যা নির্ণয় করার সময় গুণনীয়ক বের করতে হয়। গুণনীয়ক বের করতে হয়, বের করতে হয়, বের করতে হয়। অর্থাৎ কিসে আসলে এই যে এই গুণনীয়কটা কি সেটা মনে রাখবা। মনে করো আমি 10-এর গুণনীয়ক বের করলাম, সাপোজ আমি 10-এর গুণনীয়ক বের করলাম, 10-এর গুণনীয়ক বের করলাম। তো 10-এর গুণনীয়ক মানে কি, 10-কে দেখবো কত দ্বারা গুণ করা যায়, কারণ 10 10 গুণ 1, এরপর 10-কে কত দ্বারা গুণ করা যায়, 2 গুণ 5, আমরা জানি 5 দুগুণে 10 হয়। এরপর 10-কে কত দ্বারা গুণ করা যায়, আর কি যায়, আর যায় না। তাহলে এখানে এখানে কি পেলাম, যে 10-এর গুণনীয়ক কি কি পেলাম, 1, 2, তারপর উপর দিকে যাবো 5 পাইছি, এরপর কি 10। অর্থাৎ আমরা এই 10-এর গুণনীয়ক কি কি পেলাম, 1, 2, 5, 10। এইভাবে আমাদের 10-এর গুণনীয়কটা বের করতে হয়। তো এটা হচ্ছে গুণনীয়ক। আর গুণিতক কি, আমি এটা কিন্তু মুখে মুখে বলে দিচ্ছি, এটা একটা সহজ টপিক। আর গুণনীয়কটাকে যদি বলি একইভাবে, আমি যদি বলি এখানে 10-এর গুণিতক বের করো, তো মনে রাখবা গুণিতক মানে ডাইরেক্ট নামতা। গুণিতক মানে ডাইরেক্ট নামতা। অর্থাৎ 10-এর গুণিতক কি, 10 অক্ষে 10, তাহলে কি 10 দুগুণে 20, 3 10-এ 30। এইভাবে আমাদের কি অনেকগুলো হয়। তার মানে 10-এর গুণিতক যদি গুণিতক বের করি, তাহলে পাবো 10, 20, 30, 40, এইভাবে অনেকগুলো মান পাবো। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে গুণনীয়ক, এটা হচ্ছে গুণিতক। গুণিতক মানে ডাইরেক্ট নামতা, আর গুণনীয়ক আমাদের এইভাবে বের করতে হয়। তো এখন আমরা মৌলিক সংখ্যা নিয়ে দেখবো। ওকে, তো আমি সাপোজ তোমাকে বললাম, আগে যেটা দেখছিলাম এক্সাম্পলে, ধরো 10, হ্যাঁ বললাম 10 কি মৌলিক সংখ্যা, 10 কি মৌলিক সংখ্যা, 10 কি মৌলিক সংখ্যা। তো আমাদের কি করতে হবে, 10-এর গুণনীয়ক বের করতে হবে। তো 10-এর গুণনীয়ক আমরা একটু বের করছি। 10-এর গুণনীয়ক কিভাবে বের করে, 10 কি কত দ্বারা গুণ করা যায়, 10 1-এর সাথে গুণ করা যায়। এরপর 10 কি 2-এর সাথে গুণ করলে কি হয়, 5 দুগুণে 10 হয়। আর তো যায় না। তার মানে এখানে দেখো 10-এর গুণনীয়ক কি কি পেলাম, 1, 2, 5, 10। তাহলে আমাদের এখানে শর্ত ছিল যে মৌলিক সংখ্যা কি, দুইটি সংখ্যার বেশি হওয়া যাবে না, দুইটি সংখ্যার বেশি হওয়া যাবে না। তাহলে এই যে আমাদের যে শর্তটা, দুইটি সংখ্যা বেশি হওয়া যাবে না, বাট আমাদের কয়টা সংখ্যা পাইছি আমরা, 1টা 2টা 3টা 4টা পাইছি। তাহলে আমাদের সপ্তম কিন্তু মানে না, এই কারণে আমাদের 10 মৌলিক সংখ্যা নয়। আমি যদি তোমাকে বলতাম 5 কি মৌলিক সংখ্যা, হ্যাঁ আমি যদি তোমাকে এটা এখানে থাক, আচ্ছা মুছে দিই, এটা তোমরা তুলে নিও। আমি যদি তোমাকে বলি 5 কি মৌলিক সংখ্যা, দেখো তো 5 মৌলিক সংখ্যা কিনা। তো 5-এর মৌলিক গুণনীয়ক বের করো। 5 1-এর সাথে যায়, দেখো তো 5 1-এর সাথে যায়, 5 কি আর যায়, 5 কি 2-এর সাথে যায়, 3-এর সাথে যায়, আর যায় না। তাহলে এখানে দেখো আমাদের শর্তটা যে দুইটা শর্ত হওয়া যাবে, দুইটা সংখ্যা বেশি হওয়া যাবে না। এখানে একটা মানে 1 এবং 5, তাহলে 1 এবং কি 1 এবং 5 ছাড়া কি অন্য কোনো সংখ্যা আছে এখানে, নাই। তার মানে 5 আমাদের কিন্তু কি মৌলিক সংখ্যা। বুঝতে পারছো, 5 আমাদের মৌলিক সংখ্যা। তো এখানে দেখো আমাদের এই যে এখানে বলছিলাম যে 1 এবং তুমি যেই সংখ্যাকে বের করবা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। তো এখানে এই যে 1 আইছে, দেখো এই যে এখানে কি আইছে, 1 আইছে। এবং আমি আমি কোন সংখ্যা বের করছিলাম, আমি 1 হচ্ছে আসবে। এবং আমি এই যে বলছে কি তুমি যে সংখ্যা ধরবা, আমি এখানে 5 ধরছিলাম, দেখো এখানে কিন্তু 5 আসছে। অর্থাৎ 1 এবং তুমি যে সংখ্যাটা ধরবে সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা আসবে না। এটা হচ্ছে আমাদের কি মৌলিক গুণনীয়ক বা মৌলিক সংখ্যা নির্ণয় পদ্ধতিটা। তো তোমাদের এখানে একটা নোট থাকবে যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো হয়, সেগুলা তোমরা সুন্দর মতো কি করবা, সুন্দর মতো লিখবা, লিখে আমাদের যে ফেসবুক গ্রুপ, তোমরা যেখানে ভিডিওটা দেখতে পারছো সেখানে দিবা, অথবা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিতে পারো। আমি তোমাদের সবার খাতা দেখবো। এখন আমরা শিখবো যৌগিক সংখ্যা। তো এটা একবারে সহজ। আর এখানে মৌলিক সংখ্যার আরেকটা নোট দিয়ে দিই, এখানে মৌলিক সংখ্যার আরেকটা নোট দিয়ে দিই। দুই ব্যতীত সকল জোড় সংখ্যা
জোড় সংখ্যা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা, দুই ব্যতীত সকল জোড় সংখ্যা কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা শিখতে গেলে কিন্তু এখানে যৌগিক সংখ্যাটা শিখতে গেলাম। যে যৌগিক সংখ্যা বেশিরভাগই আমাদের মানে বিজোড়ও হয়, বিজোড়ই হয়, জোড়ের শুধুমাত্র দুই দুই আমাদের কিন্তু মৌলিক সংখ্যা, দুই কিন্তু জোড় সংখ্যা হয় সত্ত্বেও দুই আমাদের মৌলিক সংখ্যা। তাছাড়া পৃথিবীতে যত জোড় সংখ্যা আছে সবগুলোই আমাদের যৌগিক সংখ্যা, মৌলিক না। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বেসিক পার্টটা। ওকে, তো আমাদের বেসিক কাজ শেষ। এখন আমরা হচ্ছে একটা অঙ্ক করবো। যে বেসিকটা আমরা শিখছিলাম যে তালিকা পদ্ধতি এবং হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে একটা অঙ্ক দিচ্ছি, বলছে a সমান x বিলংস টু, তোমরা এটা বলা মনে ছিল না, এই শ্রেণীর নাম হচ্ছে বিলংস টু। এই শ্রেণীর নাম হচ্ছে বিলংস টু, এটা মনে রাখবা। এটার নাম কি? এটা হচ্ছে যেখানে সেট গঠন পদ্ধতি আমরা শিখেছিলাম সেখানে লিখবা বিলংস টু, বিলংস টু, বিলংস বা বিলংস টু। হ্যাঁ, এটার নাম মনে রাখবা বিলংস টু। যাই হোক, এটা শেষ। তোমাকে বলছে কি, তোমাকে বলছে a সমান x বিলংস টু n, n স্বাভাবিক সংখ্যা আমরা জানি, এটাকে এই জায়গায় মোটা করা হয়েছে। x বিলংস টু n যেন -3 লেস দেন x লেস দেন ইকুয়াল 5, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে আমাদের এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, মানে এটা হচ্ছে আমাদের কোন পদ্ধতিতে আছে? সেট গঠন পদ্ধতিতে আছে। তো তোমরা মনে রাখবা, সেট গঠন পদ্ধতিতে থাকলে তোমাকে তালিকা পদ্ধতি করতে হবে, আর তালিকা পদ্ধতি থাকলে তোমাকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। তো এটা সেট গঠন পদ্ধতি আছে, তুমি কিভাবে বুঝবা? এই যে এখানে যখন বেসিক শিখাচ্ছেন তখন দেখেন এই যে এখানে কিন্তু যে x বিলংস টু n থাকবে অথবা x যেন x থাকবে, এই যে যেন চিহ্নটা থাকলে এইটা মনে রাখবে, যেন চিহ্নটা থাকলে তোমার ভাবতে হবে সেটা সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদের তালিকা পদ্ধতিতে করে নিতে হবে। তাহলে আমি এটাকে তালিকা পদ্ধতিতে করব। দেখো এটা কি হয়, বলছে আমাদের কি যে এই n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? আমরা জানি n, তাহলে n সময় কি লেখা যায়? আমরা জানি n সময় লেখা যায় 1 2 3 4, এইভাবে অনেকগুলো মান লেখা যায়। তাহলে এখানে বলছে n এর মান কি, মানে x, এখানে n কে x বোঝাইছে, সমস্যা নাই। অর্থাৎ x এর মান 3 থেকে -3 থেকে বড় হবে আর 5 থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এখানে এই -3 থেকে বড় মান কত? এখানে লিখতে পারি, দেখো -3 থেকে বড় মান হচ্ছে 1 2, আমি নেগেটিভ মান নিব না, -3 থেকে বড় মান হতে পারে, কি কি হতে পারে, যেমন -2 হতে পারে, -1 হতে পারে, 0 হতে পারে, এগুলো হতে পারে, বাট আমি ওই নিচ্ছি না। তো এখান থেকে ডিরেক্টলি নিচ্ছি যে 1 2 3 4। এখন আমি এখান থেকে 5 নিতে হবে, বা আমি নিতেও পারি, বা এখানে রাখলে কোনো সমস্যা নাই। বাট আমাদের বলছে 5 থেকে ছোট অথবা 5 এর সমান, তো আমি 5 এর সমান করে দিলাম। এই হচ্ছে আমাদের, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, আর এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আশা করি তোমরা এটা ভালো মতো বুঝতে পারছো। তো এরপরে তোমাদের আরেকটা অঙ্ক দিয়েছি, বলছে এটা, হ্যাঁ, x যেন x² + 3x + 2 = 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এটা প্রকাশ করার জন্য প্রথমে তো আমাদের এই এতটুকুকে উৎপাদক করতে হবে। আমরা উৎপাদক বিশ্লেষণ কিন্তু পারি, না পারলে সমস্যা নেই, এখন শিখে দিচ্ছি। তো প্রথমে এটুকু লিখবা যে এখানে দেওয়া আছে কি, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে x² + 3x + 2 = 0, এটা দেওয়া আছে। বা এখান থেকে এখন ভাঙতে হবে। দেখো এখানে শর্ত দিচ্ছে কি, এখানে শর্ত দিচ্ছে যে তোমাকে এমন কোনো মান দিতে হবে যে মান নিলে, আগে x কে লিখি, এখন তুমি কি এই মান নিতে হবে যে মান নিলে তোমার 3x হয় অথবা তোমার 2x² হয়। হ্যাঁ, মানে আমাদের গুণ করলে কি করতে হবে, গুণ করলে 2x² হতে হবে এবং যোগ করলে 3x হতে হবে। তো এখন আমরা যদি 3x এর ভাঙটা, এটা কত লেখা যায়, 2x + x। হ্যাঁ, একটু রাফ করি, একটু দেখো আমাদের এখানে সপ্ত, মানে আমাদের এইগুলো অঙ্গ সপ্ত হচ্ছে যে তোমাকে এমন মান দিতে হবে গুণ করলে, যদি আমি গুণ করি তাহলে 2x² পাওয়া যাবে, এবং যদি যোগ করি তাহলে 3x পাওয়া যাবে। তাহলে এখানে কি মান বসাতে হবে, দেখো তো আমাদের যদি এই 3x এর ভাঙটাই, তাহলে 3x এর পরিবর্তে 2x আর x লিখতে পারি। এই 2x আর x যদি আমরা গুণ করি, সাপোজ 2x যদি গুণ করি তাহলে কি 2x কে পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এই যে 3x এর পরিবর্তে এটা অবশ্যই লিখতে পারি। আমি কি করব, প্লাসে প্লাস, 3x এর ভাঙটাইলে আমরা 2x + x পাবো, 2x + x প্লাস এই 2 সমান হলো 0। ওকে, বা এখান থেকে দেখো দুইটা x আছে, একটা x কমন নিলাম আর একটা x এখানে লিখবো, প্লাসের প্লাস, এখান থেকে দেখো 2 লিখবো, আর যেহেতু x আমরা এখানে কমন নিয়েছি তাই এই x টা এখানে লিখবো না। এই প্লাসের প্লাস, যেহেতু এখানে x আছে তো আমরা কিন্তু এখানে x লিখবো না, কারণ এখানে আমরা চলক লেখা যাবে না। এখানে x এর পরিবর্তে আমরা 1 লিখবো, আর এখানে আমরা কি লিখবো, যেখানে এই যে এখানে x + 2 আছে আমরা এখানে হুবহু কপি করে দিতে পারি, কোনো সমস্যা নাই, একই মান আসবে। এটা হলো শর্টকাট টেকনিক। বাট আমরা শর্টকাটের পরিবর্তে একটু শেখাই, যেখানে আমরা x এর পরিবর্তে 1 নিলাম, এখন 1 এর সাথে আমরা এই x টা এখানে লিখলাম, প্লাসে প্লাস 2 এখন এই x এর সাথে 1 গুণ করলে x পাওয়া যাবে, প্লাসে প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2 পাওয়া যাবে। তো এখন এখান থেকে আমাদের x + 2 দুটো আছে, আমি একটা নিব, x + 2 একটা নিব, এবং x + 1 পাবো, x + 1 পাবো।
সমান 0 0। এখন লিখবো হয় x প্লাস 2 সমান 0 এবং x প্লাস 1 সমান 0। এখানে আমরা লিখতে পারি বা x সমান -2 এবং বা লিখতে পারি কি বা x সমান -1, কারণ এখানে প্লাস 2টা সমানে এই পাশে চলে গেলে -2 হবে, প্লাস 1টা সমানে ওই পাশে চলে গেলে কি -1 হবে। তার মানে আমরা বলতে পারি অতএব এই সমান কি কি মান পেলাম, এই সমান সেকেন্ড ব্র্যাকেট আমরা -2 পেয়েছি, কমা -1 পেয়েছি। এই হচ্ছে আমাদের এটা তালিকা পদ্ধতির আনসার। বুঝতে পারছো? একবারে ইজি একটা ম্যাথ কিন্তু এগুলা, একবারে ইজি টাইপের ম্যাথ এগুলা। তো দেখো এগুলো তোমাদের কাজ, এই কাজগুলো করে তোমরা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে যেখানে তোমরা আছো সেখানে এগুলো জমা দিয়ে দিবা, ঠিক আছে? তো এখন তোমাদের আর কিছু টপিক আছে, সেই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে অসীম ছেদ, সসীম ছেদ। তো এটা কিন্তু একবার কমন ব্যাপার, দেখো এটা জানতে হবে না ততটা। তো অসীম ছেদ মানে কি, যার কোনো শেষ নেই। হ্যাঁ, অসীম মানে অসীমিত, অসীম ছেদ এটা একটু মনে রাখবা। অসীম ছেদ মানে কি, যার শেষ নেই, যার শেষ নেই। যেমন একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিলে কি হয়, যেমন ধরো a সমান 1 2 3, 4, এটা চলতে আছে, এটা কোনো শেষ নাই, তাহলে এটা হচ্ছে অসীম সেট। এবার কি সসীম সেট, সসীম কি, সসীম সেট এটা কিরকম, এটা লেখো যার শেষ আছে, অর্থাৎ যার বা যে উপাদানের শেষ আছে, বা লেখো যার শেষ আছে, এইভাবে লেখো মনে রাখার জন্য, যার শেষ আছে। যেমন একটা এক্সাম্পল দেই, কি এক্সাম্পল দেওয়া যায়, ধরো আমি b সমান দিলাম 2 4 6 8। তো দেখো এখানে কিন্তু এই যে এটা কিন্তু ডট ছিল, মানে কি এটা চলতে আছে, এটা কিন্তু ডট নাই, তাহলে এটা হচ্ছে আমাদের অসীম সেট আর সসীম সেট। ওকে, তো এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাঁকা সেট। হ্যাঁ, ফাঁকা সেট শিখবো। এখন শিখবো কি ফাঁকা সেট, এখন শিখবো আমরা ফাঁকা সেট নিয়ে। ফাঁকা সেট এটা লিখবা যে যার কোনো উপাদান নেই, যার কোনো, যার কোনো উপাদান নেই, যার কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে যার কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, মনে করো a সমান, দেখো এই যে তাহলে এটা কি, এর ভিতরে কোনো উপাদান নাই। আমরা যদি যদি এখান থেকে 1 2 3 থাকতো, তাহলে এই একটা তিনটে উপাদান, এই 1 2 3 তিনটে উপাদান, তাহলে এটা একটা ফাঁকা হতো না। যেহেতু এখানে মধ্যে কোনো কিন্তু উপাদান নেই, তার মানে এখানে একটা এ হচ্ছে ফাঁকা সেট। তাহলে এ একটা কি ফাঁকা সেট। আশা করি ফাঁকা সেটের কমন সিস্টেমটা বুঝছো। এটাকে ফাঁকা সেটকে মনে রাখবে, এইভাবে লেখা যায়, ধরো এই সমান, এইভাবে লেখা যায় ফাঁকা সেটকে। বুঝতে পারছো? এইভাবে লেখা যায় ফাঁকা সেটকে, এইভাবে ফাঁকা সেটকে লেখা যায়। ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করে দেবো। কেমন হয়েছে ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমাদের যে স্পেশাল মেসেঞ্জার গ্রুপ আছে সেই মেসেঞ্জার গ্রুপে তোমরা নক দিও, অথবা আমাকে পার্সোনাল নক দিও, সেখানে আমরা অবশ্যই সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আমি যতটা সম্ভব ভেঙে ভেঙে পড়াইছি, না বোঝার কিছু নাই, এবং টোটালি সবকিছু বুঝতো, এটা আমি থাকবো। তো যাই হোক, আগামী ক্লাসে আমাদের আরো কিছু একটা বেসিক বাকি আছে, যেমন হচ্ছে প্রোগ সেট, সংযোগ সেট, সার্বিক সেট, উপসেট, এই সমস্ত কনসেপ্ট আগামী ক্লাসে আমরা শেষ করব। তার সাথে হচ্ছে আমরা যে সাজেশনটা দিলাম তোমাদের আজকে প্রথমে শুরুতে, সেই সাজেশন ভিত্তিক আমরা ক্লাসগুলো সমাধান করবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট অধ্যায়ে। আর অবশ্যই এই ক্লাসগুলোর কথা তোমাদের বন্ধুদের, স্কুলে যে বন্ধুরা আছে তাদেরকে বলবা যে আমরা মাত্র 250 টাকায় কিন্তু এই ক্লাসগুলো দিচ্ছি। আর এই ক্লাসটা আমি কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি, সবাই কিন্তু ইউটিউব থেকে দেখতে পাচ্ছে এই ক্লাসটা। তো সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাসে।